জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট আমলে নিলেন ট্রাইব্যুনাল। স্বচ্ছতা নিশ্চিতে শুনানি কার্যক্রম সরাসরি সম্প্রচার। এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। আপিল বিভাগের রায় প্রায় এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামী। দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। ডিসেম্বরে না হলে অনিশ্চয়তায় পড়বে নির্বাচন, শঙ্কা বিএনপি নেতাদের। বিচার ও সংস্কার বিলম্বিত করার অভিযোগ। কে নির্বাচন চায় না? নির্বাচন তো সবাই চায়, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা। কর ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। বাড়তে পারে এসি, মোবাইল সহ ইলেকট্রনিক্স পণ্যের দাম। কমতে পারে টায়ার, টিউব সহ গাড়ির যন্ত্রাংশের মূল্য। ভারী বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন। সিলেট, ময়মনসিংহ সহ কয়েক জেলার নিম্নাঞ্চল প্লাবিত। টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু। বাংলাদেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগ চাইলেন ডক্টর ইউনূস। বললেন, সংস্কার নিয়ে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে 3 উপদেষ্টাকে স্মারকলিপি দিল কর্মচারী ঐক্য ফোরাম। কিছু ধারায় অপপ্রয়োগের শঙ্কা জ্বালানি উপদেষ্টার। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের 5 অভিযোগ আমলে নিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রথমবারের মতো এজলাস থেকে আনুষ্ঠানিক অভিযোগের শুনানি টেলিভিশন, ইউটিউব এবং ফেসবুকে সরাসরি দেখল পুরো বিশ্ব। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেছেন, এই বিচার অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। এবং এই মামলার পরের শুনানি হবে 16 জুন। সেদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দেশের ইতিহাসে প্রথম এজলাস থেকে বিচার কাজের সরাসরি সম্প্রচার। টেলিভিশন, ইউটিউব, ফেসবুক পেজে যুক্ত হয়ে শেখ হাসিনার বিচার দেখেন লাখো মানুষ। অনুরূপভাবে তাদেরকে নির্বিচারে গ্রেফতার। জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানিতে তুলে ধরা হয় জুলাই আন্দোলনের প্রেক্ষাপট। আসামিগণ মার্ডার, টর্চার, মৃত ও জীবিত মানুষকে আগুন লাগিয়ে পুড়িয়ে অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, আন্দোলন যখন তুঙ্গে তখন টেলিফোনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দাও, এদের মেরে ফেলতে হবে, এমন নির্দেশনাও আসে তার কাছ থেকেই। আন্দোলন দমাতে প্রাণঘাতী লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনাও ছিল তার। শেখ হাসিনার গ্যাং অফ 4-এর কথাও তুলে ধরে প্রসিকিউশন। বলা হয়, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনায় চলত গুম, খুন আর ধরপাকড়। তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা পুলিশ সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা নেন। রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার শামিল। চিফ প্রসিকিউটর বলেন, এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসে দলিল হয়ে থাকবে। আমরা বলেছি, এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। সেটি এনশিওর করার জন্য আমরা দেশবাসীর এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করি। বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে, এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, এ বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। যে এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পরের শুনানি 16 জুন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর পরের ধাপে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ঠিক হবে সুস্পষ্ট কি অভিযোগে বিচার হবে শেখ হাসিনার। দেশের বিচার বিভাগে আজ যুক্ত হলো এক নতুন অধ্যায়।
ট্রাইব্যুনালের বিচার কাজ দেখলো একই সাথে পুরো বিশ্ব। আর এমন উদ্যোগ বিচার বিভাগে বাড়াবে স্বচ্ছতা, এমন প্রত্যাশা আইনজীবী সহ সকলের। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার শুরুটা সরাসরি দেখল জুলাই শহীদ পরিবারগুলো। সন্তোষ প্রকাশ করেছেন তারা। দ্রুত এই বিচারের শেষ দেখতে চান শহীদ পরিবারের সদস্যরা। সরাসরি বিচার দেখেছে আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারাও। তাদের প্রতিক্রিয়া, এই সম্প্রচার একটি দালিলিক প্রমাণ যা মাইলফলক তৈরি করবে। জুলাই বিপ্লবে সংগঠিত সকল অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে তখন চলছে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যার নির্দেশের অভিযোগ শুনানি। ছলছল চোখে তখন সে বিচারের সরাসরি সম্প্রচার দেখছে জুলাই শহীদদের পরিবারগুলো। যে আমরা 19 জুলাই তাদের সন্তোষ স্বজন হত্যাকারীর বিচার আড়ালে আবডালে নয়, হচ্ছে জনসম্মুখে। বিচারের কার্যক্রম যেইভাবে চলমান এইভাবে চলতে চলতে আমাদের বিচারগুলো আগে হোক এবং এই সরকারই যেন করে, আমরা এটা চাই। ডক্টর ইনুস সাহেব এটা যেন সুস্থভাবে তদন্ত কইরা আমার বিচারটাও কইরা দেয়। আমরা সরকারের কাছে আর কিছুই চাই না, অন্তত এই সরকার থাকা অবস্থায় আমরা আমাদের সন্তানদের বিচার দেখে যেতে চাই। জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয়া এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুক পোস্টে জানান, খুনির সর্বোচ্চ শাস্তি দেখার অপেক্ষায়। এ বিচার নিয়ে সোচ্চার ছাত্র নেতারা বলেন, এ বিচার হবে মাইল ফলক। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক ব্যাপার। ট্রাইব্যুনাল কি ধরনের ডিফেন্স তাদের পক্ষে তৈরি করে, কি তথ্য প্রমাণ হাজির করে, এগুলো সব আসলে রেকর্ড থেকে যাচ্ছে এবং এটা বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য একটা মাইলফলক হিসেবে হয়ে থাকবে। ট্রাইব্যুনাল 10 মাস তাদের তদন্ত কার্যক্রম চালিয়েছে এবং আজকে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট রয়েছে তারা আনুষ্ঠানিকভাবে তারা অভিযোগপত্র দিয়েছে। এটা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। এদিকে সারা দেশে মানুষ উচ্ছ্বসিত শেখ হাসিনার বিচার স্বচক্ষে দেখতে পেরে। শেখ হাসিনার বিচার হচ্ছে আমরা টিভিতে দেখতেছি, যে ভালোই লাগছে যে শেখ হাসিনার বিচার হচ্ছে। বিচার কার্যগুলো যদি এভাবে টিভি নিউজগুলো চ্যানেলগুলো যদি এভাবে সরাসরি সম্প্রচার করে তাহলে আসলে সেটা আমাদের সাধারণ জনগণের জন্য আসলে ভালোই লাগবে। কিভাবে বিচার হলো কি না হলো এটা তো আমি বলতে পারতাম না, কিন্তু এখন তো লাইভে সরাসরি দেখতেছি। দ্রুত এ বিচারের শেষ দেখতে চান মানুষ। রায়ের পর তা যেন কার্যকর করা হয়, এই প্রত্যাশাও সবার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রায় এক যুগ পর নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে জামায়াতে ইসলামী। আপিল বিভাগের রায়ে ইসিকে নিবন্ধন সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই রায় ঘোষণার ফলে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বাতিল হয়েছে। এই রায় সন্তুষ্টি প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর আইনজীবীরা। বিকেলে সংক্ষিপ্ত রায়ের কপি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন থাকবে কিনা তার ভাগ্য নির্ধারণী দিন ছিল রোববার। তাই সকাল থেকে উচ্চ আদালত প্রাঙ্গণে ছিল জামাত নেতাকর্মীদের অবস্থান। সকাল 10টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। এতে এক যুগ আগে হাইকোর্টের দেয়া জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায়কে বাতিল করেন সর্বোচ্চ আদালত। রায়ে আদালত বলেন, নিবন্ধন অবৈধ করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা ন্যায়সঙ্গত হয়নি। পাশাপাশি দলটির অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। রায় নিয়ে প্রতিক্রিয়া জানান নির্বাচন কমিশনের আইনজীবীও। ইসির উপর যে ডিরেকশনটা ছিল সেটা হচ্ছে জামাত ইসলামের কনস্টিটিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন, ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন। এটা হচ্ছে ইলেকশন কমিশনের উপর অনারেবল কোর্টের ডিরেকশন। এখন অর্ডারটা পাওয়ার পর
ইলেকশন কমিশনকে আমি জানাবো, তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন। এই প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না, প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি, ওটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। আরেকটি আলোচিত ইস্যু ছিল জামাতের প্রতীক দাড়িপাল্লা থাকবে কিনা। প্রতীক ফিরে না পেলেও দলটির আপত্তি থাকবে না বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ এই প্রতীক ফিরে পেতে 2023 সালে জামাতের পক্ষ থেকে আদালতে একটি আবেদন করা হয়। এ মাসের 12 তারিখ সেই আবেদন প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করে জামাত ইসলামী। দলটির আবেদন মঞ্জুর করেছেন সর্বোচ্চ আদালত। আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি, আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। 2008 সালে নভেম্বরে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় জামাত। ইসির নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে পরের বছর রিট করেন 25 ব্যক্তি। 2013 সালের 1 আগস্ট দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। 5 আগস্টের পট পরিবর্তনের পর নানা দিক দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরও পরিবর্তন ঘটছে। দেশের সর্বোচ্চ আদালত থেকে এক যুগ আগে জামাতের নিবন্ধন বাতিল হয়, ঠিক এক যুগ পরে এসে এই সর্বোচ্চ আদালত থেকে আবারও নিবন্ধন ফেরত পেল জামাত। এখন দেখার বিষয়, সামনে নির্বাচনে জামাত এত বড় একটা সুযোগ কিভাবে কাজে লাগায়। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ডিসেম্বরে না হলে জাতীয় নির্বাচন অনিশ্চয়তায় পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বলেছেন, বিতর্কিতদের বাদ দিয়ে ছোট উপদেষ্টা পরিষদের অধীনে নির্বাচন আয়োজন করা উচিত। আর স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজএডএম জাহিদ হোসেন দাবি করেছেন, বিচার সংস্কার বিলম্বিত করছে সরকার। আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ছাত্রদের দুর্নীতির লাইসেন্স দিয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। দেশ পরিচালনা করা আর এনজিও পরিচালনা করা এক জিনিস না। সভায় যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, নির্বাচন নিয়ে জাতিকে অনিশ্চয়তার মধ্যে রেখেছে অন্তর্বর্তী সরকার। বিচার সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর অভিযোগও করেন তারা। আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে, 2-3 দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল। বাসের চেয়ে কঞ্চি দর, তার যে এই যে কয়েকটা উপদেষ্টা বা সচিব টচিব আছে, প্রেস সচিব, এই সচিব, ওই সচিব, এরা তো মনে হয় যে প্রধান উপদেষ্টার চাইতেও বেশি রাজনৈতিকভাবে তারা পরিপক্ক। প্রেস ক্লাবেই সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ডিসেম্বরের মধ্যে না হলে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বলেন, রোজা, ঈদ, পাবলিক পরীক্ষা ও বর্ষার কারণে আগামী জুনের মধ্যে নির্বাচন সম্ভব নয়। আপনি ডিসেম্বরের মধ্যে যেদিন সুইটেবল মনে করেন আপনারা ডেট ঘোষণা করেন। আমরা মনে করি এই কারণে আপনারা জুন মাসে নির্বাচন করতে পারবেন না। এর থেকে যদি বিলম্ব হয়, আপনারা এমন সব ষড়যন্ত্রের মোকাবেলা হবেন যে কখন নির্বাচন হয় আমরা অনিশ্চিত। ন্যূনতম ঐকমত্যের বিষয়গুলো সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া উচিত বলেও মনে করেন বিএনপি নেতারা। কে নির্বাচন চায় না? নির্বাচন তো সবাই চায়, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা। যদি অন্য কোনো যুক্তি থাকে সরকার পরিষ্কার করুক। আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস, আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকদের আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন? কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করবেন? আশেপাশে সামনে পিছনে সব পতিত পলায়নকৃত স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে বসে আছেন, যার জন্যই আজকে বিচারও হচ্ছে না, বিচার প্রলম্বিত হচ্ছে। সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি যোগ দিবে বলেও জানান দলের নেতারা। বিএনপির সাথে অহেতুক প্রতিহিংসা পরায়ণ আচরণ করে কিচ্ছু লাভ হবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সমতাভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে আগামীকাল বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, এবং এই বাজেটের খুঁটিনাটি নিয়ে আমাদের সহকর্মী দেবাশিস রঞ্জন সরকার আরো বিস্তারিত উপস্থাপনা করবেন আপনাদের সামনে। দেখতে পাচ্ছি দেবাশিস রঞ্জন সরকারকে। আমরা তো জানি যেমনটি এবারের বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকার মতো। এছাড়া আর কি তথ্য আছে বাজেট নিয়ে, বিস্তারিত জানাবেন দেবাশিস।
অঙ্কটা অনেক বড়, বৃষ্টি 7,90,000 কোটি টাকা। তো এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট, আগামীকাল ঘোষণা হবে। ভিন্ন এক প্রেক্ষাপট আমাদের সবার সামনে আমরা জানি, এবং এই প্রেক্ষাপটেই এসেছে নতুন বাজেট। আপনি যেটি বললেন যে সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা, ঘাটতি বরাবরের মতো এবারের বাজেটেও রয়েছে 2,26,000 কোটি টাকার মতো প্রায় ঘাটতি রয়েছে এবারের বাজেটে। এবং এই বাজেটে এই মুহূর্তে যদিও আগামীকাল বাজেটটি প্রস্তাব করা হবে এবং কালকেই চূড়ান্ত সংখ্যাটি জানা যাবে, তবে আমাদের হাতে যে তথ্য এই মুহূর্তে রয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা বাজেটের কিছু খুঁটিনাটি দর্শকদের জানিয়ে দিতে চাই। যদিও এটি কিন্তু চূড়ান্ত নয়, চূড়ান্ত হবে আগামীকাল, এবং তার আগ পর্যন্ত আমাদের হাতে থাকা তথ্যের উপরই আমরা জানাতে চাই দর্শকদের। শুরুতে একটু দেখে নিতে চাই যে এবারের বাজেটের চেহারাটা কেমন হচ্ছে, যেটি বৃষ্টিও বললেন যে সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা। গতবারের যে প্রস্তাবিত বাজেট, সেই প্রস্তাবিত বাজেটের চেয়ে এবারের প্রস্তাবিত বাজেটের পরিমাণ কিছুটা কম, কিন্তু সংশোধিত বাজেট ছিল যেটি চলতি অর্থ বছরে, সেটির চেয়ে কিছুটা বেড়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং একই সঙ্গে ঘাটতি রয়েছে 2,26,000 কোটি টাকা। রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাজেটে, নিজস্ব অর্থায়ন এবং রাজস্বের উপর ভর করে যেটি বাজেট পরিকল্পনা করা হয় অনেকটাই, সেই আয়ের লক্ষ্যমাত্রা 5,60,000 কোটি টাকা, অনেক বড় একটি অঙ্ক। বর্তমানে এই প্রেক্ষাপটে এই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কতটা পূরণ হবে সেটি কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। তারপরেও সরকার এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং সেক্ষেত্রে সরকারি কর্মকর্তারা নিশ্চয়ই সরকারকে সহায়তা করবেন এই রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করবার ক্ষেত্রে। আমরা একটু যেতে চাই পরের অংশে, যে বাজেটে আর কি রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি, সেটি হচ্ছে মূল্যস্ফীতি। অর্থাৎ এটি একটি বাজেট আসলে জনগণের যে চিন্তাটা, যে বাজেট নতুন ঘোষণা হচ্ছে, আসলে নিত্যপণ্যের দাম বাড়বে কি কমবে, আমার জীবনযাত্রার ব্যয় আর কতটা বাড়বে, নাকি কিছুটা স্বস্তি পাবো, সেটি কিন্তু নির্ভর করে মূল্যস্ফীতির উপর। এই চিন্তাটি, কোন জিনিসের দাম বাড়ছে কমছে এবং আমি আর কতটুকু স্বস্তিতে থাকতে পারবো বা পারবো না, সেটি মূল্যস্ফীতির উপর। সরকার যেটি প্রক্ষেপণ করেছে, আমরা কিছু ডেটা দেখতে পাচ্ছি, যে এই ডেটা বলছে যে গত কয়েক বছর ধরেই বিগত সরকার থেকে শুরু করে এই সরকার এবং এই চলতি অর্থ বছরের বাজেটেও সবচেয়ে বড় অস্বস্তির কারণ ছিল মূল্যস্ফীতি। বিশেষ করে খাদ্যপণ্যের দাম যে হারে বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে ক্রমাগত, মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এই মূল্যস্ফীতির কারণে। তো সরকার চেষ্টা করছে, এবং সরকারের কাছে এক ধরনের আগামীকাল প্রস্তাব করবেন যে মূল্যস্ফীতি কিছুটা কমিয়ে এনে 6.5-এর মধ্যে রাখার জন্য, অর্থাৎ আগামী অর্থ বছর যেটি জুলাই থেকে শুরু হচ্ছে, সেখানে এক অঙ্কের ঘরে মূল্যস্ফীতিটা আনবার চেষ্টা করছে। সেটি বাস্তবে কতটুকু সফল হবে জানি না, কেননা এই ট্রেন্ড যেটি বলছে যে গত বছর অর্থাৎ 2024-এর জুলাই থেকে আমি যদি ডিসেম্বর দেখি, সবগুলোতে কিন্তু আমরা দেখেছি যে ডাবল ফিগারে চলে গিয়েছিল মূল্যস্ফীতি। অর্থাৎ প্রকৃত আয় মানুষের কমেছে, খাদ্য এবং খাদ্য বহির্ভূত বিভিন্ন যে পণ্য রয়েছে, সেই পণ্যের ক্ষেত্রে আমাদেরকে প্রচুর ব্যয় করতে হয়েছে আগের তুলনায়। এটি বরাবরই সাধারণ মানুষের পকেটে চাপ বেড়েছে। এবারের বাজেটের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামাজিক নিরাপত্তা খাত। এখানে বলা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ঢেলে সাজাতে চায় সরকার, এবং সেই ঢেলে সাজানোটা কি, এখানে এবারে যেটা করা হয়েছে, গত বছর যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে সেখানে 140টি কর্মসূচি ছিল, এবারে কর্মসূচি কমেছে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যাদের জন্য এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি, অর্থাৎ সেই দরিদ্র, অতি দরিদ্র মানুষ, অর্থাৎ উপকারভোগীর সংখ্যা কিন্তু 10 লাখ বাড়ানো হয়েছে। অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিভিন্ন মা ও শিশুর জন্য যে কর্মসূচি, খাদ্য বান্ধব যে কর্মসূচি, সেখানে সাধারণ মানুষকে আরও সহায়তা করবার একটি উদ্দেশ্য এবারের কর্মসূচিতে স্থান পেয়েছে। অর্থাৎ কিছু মানুষের আরও উপকার বাড়বে, দরিদ্র মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে, এমনটি সামাজিক নিরাপত্তা কর্মসূচির ক্ষেত্রে সরকারের এক ধরনের লক্ষ্য রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন জিনিসের দাম বাড়ছে, কোন জিনিসের দাম কমছে, অর্থাৎ এবারের বাজেটে কোনটির দাম বাড়তে পারে, যেটি এবারের অর্থ উপদেষ্টা প্রস্তাব করবার চেষ্টা করেছে যে উৎপাদন পর্যায়েই মোবাইল উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট বাড়াতে পারেন।
সেই রকমের একটা প্রস্তাব দেওয়ার কথা রয়েছে, তাহলে সেক্ষেত্রে মোবাইলের দাম বেড়ে যেতে পারে, আমদানি শুল্ক বাড়বার কারণে ফ্রিজ, এয়ার কন্ডিশনার এবং সাবান শ্যাম্পুর দাম আগামী অর্থ বছরে বাড়তে পারে, কমতে পারে। সেটি হচ্ছে যে আমদানি পর্যায়ে চিনির যে আমদানি শুল্ক সেটি কমানোর এক ধরনের প্রস্তাব দিয়েছে সরকার। অর্থাৎ সেক্ষেত্রে চিনির দাম কমতে পারে, ওষুধের কাঁচামালের আমদানির শুল্ক কমতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে, বিশেষ করে ক্যান্সারের সহ অন্যান্য ওষুধের ক্ষেত্রে কিছুটা স্বস্তি আসবে, কারণ দাম কমতে পারে। মাইক্রোবাস, বড় বাস এগুলোর ক্ষেত্রেও দাম কমতে পারে, যেটি এক ধরনের স্বস্তির খবর রয়েছে আগামী বাজেটে। তো বৃষ্টি, এই তো আমরা মোটামুটি খুব সংক্ষেপে বাজেটের এক ধরনের কাঠামো দেখলাম, যদিও সেটি প্রস্তাবিত এবং আমাদের কাছে থাকা এই মুহূর্তের তথ্য এটি কিছুটা পরিবর্তিত হয়েও কালকে উপস্থাপিত হতে পারে। নিশ্চয়ই উপস্থাপন করবার পরে আমরা সে বিষয়ে আরো জানতে পারবো বিস্তারিত। ধন্যবাদ, আপনি বেশ বিস্তারিত জানাচ্ছিলেন দেবাশিস। দিনভর ভারী বর্ষণে প্লাবিত হয়েছে চট্টগ্রামের নিচু এলাকা, আর চরম ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার মানুষ। কোথাও কোথাও বাসাবাড়ি, দোকানপাটে পানি ঢুকে পড়ে সড়ক তলিয়ে যায়। তবে অন্যান্য বারের তুলনায় এবার দ্রুত পানি নেমে যাচ্ছে। সিটি মেয়রের দাবি, এবার জলাবদ্ধতার মাত্রা কিছুটা হলেও কমেছে। আতরার ডিপো হাজিপাড়ার চিত্র এটি। সকাল থেকে ভারী বৃষ্টিতে তলিয়ে যায় পুরো এলাকা। পাঠানটুলি এলাকার বাসাবাড়ি, দোকানপাটেও পানি ঢুকে যায়। চরম ভোগান্তিতে পড়েন এসব এলাকার মানুষ। আমাদের ফার্নিচার পর্যন্ত ডুবা থাকে, সব সময় পানি হয় এখানে। বৃষ্টি আসলে আমরা সবাই এই ঘরের বাচ্চা নিয়ে সবাই চলে আসে, সারা রাত বসে থাকি এখানে। অনেক মানে আপনার ঘর ঢুকলে বুঝতে পারবেন কেন মাজা হয়। ফ্যাক্টরিতে ঢুকে আর কি আমাদের অসুবিধা হয়, বোট নষ্ট হয়ে যায় এখানে সবগুলো কলকারখানা। আগের রাত থেকে চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বৃষ্টি, ফলে প্লাবিত হয় বেশিরভাগ নিচু এলাকা। সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। চলাফেরা, যানবাহন এগুলা নিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হয়, আসতে পারি না। জলবদ্ধতার জন্য অনেক সমস্যা হয়। এই জায়গায় আমার ফ্রেন্ড ভিজে গেছে। আর তো কোনো উপায় নেই আমাদের সাধারণ পাবলিকে, আমরা তো ভুগতেই আছি। বর্ষা মৌসুমে এবং অন্যান্য সময়েও বৃষ্টি হলেই জলাবদ্ধতার দুর্ভোগ থেকে পুরোপুরি মুক্তি চান ভুক্তভোগীরা। নালা পরিষ্কারটা সবসময় ঠিক নাই, এই কারণে বৃষ্টি হলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। হাজার হাজার কোটি টাকার প্রকল্পে সুফল পাওয়া যাচ্ছে না। যদি সঠিকভাবে কাজ করা হতো তাহলে সুফল ঠিক জনগণ পেত। তবে অন্যান্য বারের তুলনায় এবার দ্রুত পানি নেমে যাচ্ছে। সিটি মেয়রের দাবি, সব সংস্থার সমন্বয়ের কারণে এবার জলাবদ্ধতার মাত্রা তুলনামূলক কম। সকালে তিনি বিভিন্ন ওয়ার্ডের চিত্র পরিদর্শন করেন। সমন্বয়ের যে জায়গাটা সেটা খুব অভাব ছিল এক সময় চট্টগ্রাম সিটিতে, তো সে সমন্বয়ের জায়গায় আমরা কিন্তু কাজ করতে পেরেছি। চট্টগ্রামবাসীকে 100% না হলেও 90% ইনশাল্লাহ জলাবদ্ধতার হাত থেকে আমরা মুক্তি দিতে পারব। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তিতে পথচারীরা। কোথাও কোথাও বাড়িঘর, দোকানপাটে পানি ঢুকে পড়ে টানা বর্ষণ আর উজানের ঠলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, শেরপুর, সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের 4 জনের প্রাণ গেছে। মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। বিপদসীমার উপর দিয়ে বইছে কিছু নদীর পানি। ভারী বৃষ্টি অব্যাহত থাকলেও নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে। শেরপুরে উজানে নদ নদীর পানি কমলেও নিম্নাঞ্চলে পানি বাড়ছে। এতে করে ঝিনাইগাতির বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বাংলাদেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁয়ে বিনিয়োগ ভবনে চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। বিনিয়োগের জন্য আদর্শ স্থান বাংলাদেশ তিনি বলেছেন। আরও বললেন, চীনের সাথে 50 বছরের সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা। জানান, অন্তর্বর্তী সরকার সংস্কার নিয়ে এগোচ্ছে। 10 মাস আগে সংস্কারের কাজ শুরু করা হয়েছে। এরই ফলশ্রুতিতে গত এপ্রিল মাসে একটি সফল বিজনেস সামিট করা সম্ভব হয়েছে। আর এই বিনিয়োগ সম্মেলনে চীনের 150 ব্যবসায়ী যোগ দিয়েছেন বলেও জানান প্রধান উপদেষ্টা। The July uprising, led by hundreds of thousands of young people, brought an end to those days. They are committed to create new Bangladesh, make a history for this nation with us. The interim government which took over after the uprising has restructured the Bangladeshi Investment Development Authority, BIDA, as an agency which means business. We have hired top talents from the private sector to drive its operation. The new BIDA is committed to facilitating your investment journey.
সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। জানান অধ্যাদেশ বহাল রেখে ত্রুটিপূর্ণ ধারা নিয়ে আলোচনা হতে পারে। আর অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের স্মারকলিপি গ্রহণের সময় তিনি এমন মন্তব্য করেছেন। এ সময় ভূমি ও পরিবেশ উপদেষ্টা সচিবালয়ে কর্মপরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। অন্যদিকে অধ্যাদেশের নিবর্তনমূলক ধারা পুরোপুরি বাতিল না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মচারী নেতারা। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে নবম দিনের মতো আন্দোলনে সচিবালয় কর্মচারী ঐক্য ফোরাম উপদেষ্টাদের স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে জড়ো হন সচিবালয়ের বাদামতলায়। সেখান থেকে মিছিল করে 3 দফা দাবিতে 3 উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেন তারা। উপদেষ্টারা জানান, চাকরি অধ্যাদেশের কোনো ধারায় ত্রুটি থাকলে তা প্রধান উপদেষ্টাকে জানানো হবে। এক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন তারা। এখানে কিছু প্রভিশন আছে যেগুলো অপপ্রয়োগের সম্ভাবনা আছে, 37 ক, এবং আমরা এটা নিয়ে আলোচনা করছি। এটাতে যে একটা ডিফেক্ট আছে, ইনহেরেন্ট একটা ডিফেক্ট আছে, সেটা সম্পর্কে কিন্তু আমরা সম্পূর্ণ সচেতন। দেশটা একটা সুশৃঙ্খলভাবে গড়ে উঠুক, আমরা সকলের সীমা পরিসীমা ঠিক করে নিই, সেখানে অপব্যবহারও যেমন না ঘটে এটাও যেমন জরুরি, শৃঙ্খলাও তেমন থাকে সেটাও সেরকম জরুরি। অধ্যাদেশ করা বা করা এটা একক কোনো উপদেষ্টার ব্যাপার না, এটা উপদেষ্টা পরিষদের ব্যাপার। সেখানে আমি যে ব্যাপারটা সচিব কমিটির রিপোর্ট সম্পর্কে আমি জানি, আপনাদের বক্তব্যটা আপনারা দিলেন, এটাও আমি শুনলাম। সচিবালয়ের যে কালচার, দীর্ঘদিনের যে কালচার, মানে সেই কালচার অনুসারে করবেন। আন্দোলনের কারণে সচিবালয়ের কর্মপরিবেশ যেন নষ্ট না হয় সে বিষয়ে কর্মচারী নেতাদের সতর্ক করেছেন উপদেষ্টারা। ঐক্য ফোরাম নেতারা বলছেন, অধ্যাদেশের সব ধারা বাতিল চান তারা। ভিতর থেকে এমন কাউকে বা কারা এই আইনটি প্রয়োগের জন্য উৎসাহিত করলো, আবার কর্মচারীদেরকে সরকারের অনুমোদিত বন্ধু দ্বারা তাদেরকে আবার 70 কাতারে দাঁড় করানো একটা অপপ্রয়াস। 7 দিনের মধ্যে নোটিশ করা এবং নোটিশ জারি 7 কার্যদিবসের মধ্যে শুনানির বাধ্যবাধকতা থাকায় কর্মচারীদের আইনগত অধিকার, সাংবিধানিক অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। গুরুত্ব সহকারে বিবেচনা করি এটা যত দ্রুত সম্ভব এই আইনটা বাতিলের পক্ষে আমরা কোন আংশিক সংশোধন পরিবর্তনের পক্ষে আমরা এটা 100% আমরা বাতিলের পক্ষে। এই আইন বাতিল করব, আমাদের রক্তবিন্দু থাকা পর্যন্ত, বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমরা এই আইন মেনে নিব না, এবং আমরা মাঠে ময়দানে সারা বাংলায় আমাদের এই দাবি ছড়িয়ে দেব। ঈদের আগে চাকরি অধ্যাদেশ বাতিল চায় কর্মচারী ঐক্য ফোরাম। এর অংশ হিসেবে সোমবার স্মারকলিপি দিবেন এলজিআরডি ও তথ্য উপদেষ্টাকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আজও খোলেনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। কবে খুলবে তাও কেউ বলতে পারছেন না। এতে করে প্রতিদিন সেবা বঞ্চিত হচ্ছেন কমপক্ষে 3000 রোগী। জরুরি অস্ত্রোপচার প্রয়োজন এমন রোগীদের ভোগান্তির শেষ নেই। আর অস্ত্রোপচার হয়েছে এমন রোগীরা চিকিৎসকদের দেখাই পান না 5 দিন। রোববার সকাল 11টা চোখের চিকিৎসার জন্য জামালপুর থেকে ঢাকায় এসেছেন মমতাজ বেগম। কিন্তু জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এসে দেখেন প্রধান ফটকে তালা দেয়া। অপারেশন হয়েছে আজকে 3 দিন, আজকে ডাক্তার দেখবো, আজকে তো সব বন্ধ। তার মতো এমন বিপাকে পড়েছেন আরও অনেকেই। বেশিরভাগই ঢাকার বাইরের রোগী, জানতেন না হাসপাতাল বন্ধ। অনেকের প্রয়োজন জরুরি অস্ত্রোপচার, অনেকে দীর্ঘদিন পর সিরিয়াল পেয়ে এসেছেন ভর্তির জন্য। হাসপাতাল যদি বন্ধ থাকে তো আমরা গরিব মানুষ কোথায় যাব? আজকে যে বন্ধ তো জানি না। এই টাকা পয়সা খরচ করে এসে 3 দিন হয়ে গেল, এরকম কতদিন আর চলবে? হাসপাতালের ভেতরে গিয়ে দেখা গেল এক ভুতুড়ে পরিবেশ। বহির্বিভাগের যে জায়গায় পা ফেলার জায়গা থাকে না সেখানে নেই কেউ, বন্ধ প্রতিটি কক্ষ। আর 24 ঘন্টা খোলা থাকা জরুরি বিভাগেও তালা দেয়া। অস্ত্রোপচারের পর রোগীদের রাখা হয় এই কক্ষে। সেখানে পাওয়া গেল 3 জন রোগীকে। টাঙ্গাইল থেকে আসা শাহজালালের অপারেশনের 5 দিন পরও দেখা মেলেনি ডাক্তার, নার্স বা কোনো স্বাস্থ্যকর্মীর। সবার একই অবস্থা। মঙ্গলবারে আমাকে অপারেশন করেছে, বুধবারে আবার আমাকে ড্রেসিং পট্টি খুলবে, খুলছে ওই সময় আন্দোলন দৌড়াদৌড়ি পারাবার পট্টি খুলে আমাকে ড্রেসিং করতে পারে নাই। বাড়ি যাবো কেন, বাড়ি দূরে, যে কষ্ট চোখে লাগবে ব্যথা পাবে ভয়ে যাচ্ছি নি, দেখছি আসে নাকি অপেক্ষাতে আছি।
চতুর্থ তলার নার্স স্টেশনে ছড়ানো ছিটানো কাগজপত্র ও ফাইল, পাশের আলমারিতে রাখা ওষুধ, দেয়া হয়নি তালা। সবই তো খোলা, সবই ঔষধের রুম সবই খোলা, ডাক্তারের রুম মানে ডাক্তাররা ওই যে স্থানীয় অপারেশন করে এডিমিন কার্ডে এই জায়গায় এটাও খোলা আছে। রুমের মাঝে 8-10টা মেশিনও আছে। তারপরে এই মেশিনগুলি আমরাই সাধারণ জনগণ পাবলিক রুগী আমরাই দেখে শুনে রাখছি। চোখের চিকিৎসার একমাত্র জাতীয় এই প্রতিষ্ঠানে বেড 250টি, প্রতিদিন 200-র বেশি অস্ত্রোপচার হয়। এখন বন্ধ সব সেবা। গণ অভ্যুত্থানে আহতদের 50 জন ছাড়া বর্তমানে সাধারণ রোগী ভর্তি 25 জন, বাকিরা ছেড়ে গেছেন হাসপাতাল। কোনো সিদ্ধান্ত হয়নি, এটা উচ্চ পর্যায়ের এক কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে দেখভাল করছে। বুধবার জুলাই আন্দোলনে আহত রোগীর স্বজন এবং হাসপাতালের কর্মচারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর থেকেই সেবা বন্ধ। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। আগামী 5 আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর চালু হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এরই অংশ হিসেবে সারা দেশ থেকে জুলাই আন্দোলনে নিহতদের ব্যবহৃত সামগ্রীও সংগ্রহ করা হচ্ছে। সকালে চট্টগ্রামের লালখান বাজারে জুলাই আন্দোলনে নিহত ফয়সাল আহমেদ শান্তর বাসায় যান উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি নিহতের মা ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। গণ অভ্যুত্থানে দমাতে যারা নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের মধ্যে এখনো কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন উপদেষ্টা। জানান, জুলাই স্মৃতি জাদুঘর এমনভাবে তৈরি করা হবে যাতে 100 বছর পরও জাতি জানে 24শে জুলাই কি হয়েছিল। জুলাই জাদুঘরের কাজ হবে খুনির সব অপরাধ জাতির সামনে তুলে ধরা, যেন 50 বছর পরে, তখন আমরা কেউ থাকবো না, বাংলাদেশের 50 বছর পরে যে প্রজন্ম তারা যেন ওই জাদুঘরে গিয়ে দেখতে পায় আসলে কি হয়েছিল। ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালীন শেরপুর সীমান্ত থেকে নারী শিশুসহ 11 জনকে আটক করেছে বিজিবি জানায়, শনিবার ভোরে উপজেলা সীমান্তবর্তী নাকুগঞ্জ স্থলবন্দর এলাকা থেকে গ্রেফতার করে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়। নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন তারা। দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে তোলা হয়েছে। আটককৃতরা জিজ্ঞাসাবাদে বলেছেন, কয়েক বছর আগেই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন তারা, পুনরায় অবৈধ পথে দেশে ফিরে এসেছে বলেও জানায় তারা। আটককৃতদের থেকে 2টি মুঠোফোন, বাংলাদেশি সিম কার্ড, ভারতীয় রুপি জব্দ করা হয়েছে। রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত একটি বিমান ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আগুনে পুড়ছে 40টিরও বেশি বোমারু বিমান। বিবৃতিতে এমনটাই দাবি করেছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা SBU। রোববার ইউক্রেন থেকে 4000 কিলোমিটারের দূরের বেলায়া বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ছড়ে কিয়েভ, যেখানে প্রায় $350 মিলিয়ন মূল্যের এই A-50 সহ মোতায়েন করা ছিল Tu-95, Tu-22 এবং Tu-160 মতো বোমারু বিমান। ইউক্রেনের প্রকাশিত এক ভিডিওতে সব আকাশযানগুলো থেকে আগুন এবং কালো ধোঁয়া উঠতে দেখা যায়। হামলার বিস্তারিত তথ্য না দিলেও স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি, অত্যাধুনিক প্রযুক্তির FPV ড্রোন ব্যবহার করেছে জেলেনস্কি বাহিনী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর সাইবেরিয়ায় এটি প্রথম হামলা হিসেবে দাবি করা হচ্ছে।